দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে একটি টপিক নিয়ে আলাপ করব। সেটি হচ্ছে যে ধৈর্য নাই। সবকিছু নিয়ে তাড়াহুড়া করি। আমার মধ্যে এক ধরনের তাড়াহুড়ো কাজ করে সবসময়। মাথার মধ্যে কোনো একটা চিন্তা আসলে ওইটা কখন করব, কখন ওটা শেষ হবে বা ওই ইভেন্টটা, ওই বিষয়টি কখন আ সামনে আসবে, এইটার অস্থিরতায় আমার বর্তমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার তো ধৈর্য কুলায় না। আমার তো অস্বস্তি লাগছে, টেনশন লাগছে, এক্সাইটমেন্ট লাগছে, উত্তেজনা লাগছে, উদ্বেগ লাগছে, এরকম লাগছে। অর্থাৎ তাড়াহুড়োই আমার একটা বড় সমস্যা। আমি ধৈর্য ধরতে পারি না। আমি রয়ে শুয়ে কিছু করতে পারি না। তো এইরকম সমস্যা নিয়ে আসেন অনেকে। তাদের জন্য আজকের এই ভিডিও যে তাড়াহুড়ো যারা বেশি করেন, এই তাড়াহুড়ো করার পেছনে কী কারণ থাকতে পারে, কারণটি নির্ণয় করা জরুরি। তাড়াহুড়োর অনেক কারণ থাকতে পারে। তো তাড়াহুড়ো করে কাজ করলে যেটা হয় আসলে, সেটা হচ্ছে যে আপনি যেই কাজটি করতে যাচ্ছেন, সেই কাজটির কোয়ালিটি ভালো হবে না, এমন হতে পারে। যতটা সুন্দর করে আপনার করার কথা ছিল বা আপনি যতটা সুন্দর করে করতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে করার, কিন্তু আপনি আসলে করতে পারলেন না। তো এই করতে না পারার কারণে পরবর্তীতে দেখা যায় যে আবার খারাপ লাগছে আমার। আহা! কাজটা আরো সুন্দর করতে পারতাম বা একটু কাজে ভুল হয়ে গেল। ভুল হওয়ার ফলে মানুষের সমালোচনা শুনতে হচ্ছে। অফিসের কাজের সমস্যা হচ্ছে। বস সমালোচনা করছে, পরিবারের লোকজন সমালোচনা করছে, আশপাশের মানুষ সমালোচনা করছে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এই কাজে যে আপনার ভুল হলো, এই ভুলের কারণে আপনার মধ্যে অপরাধবোধ কাজ করতে পারে। এই অপরাধবোধ থেকে আপনার মধ্যে বিষণ্ণতা আসতে পারে। আপনার মধ্যে মন খারাপ ভাব চলে আসতে পারে। আপনার মধ্যে দীর্ঘমেয়াদী মানসিক চাপ হতে পারে। তো এখন এই তাড়াহুড়ো মানুষ কেন করে? অনেক কারণে করতে পারে। আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি এর আগে। আপনাদেরকে আমরা anxiety রোগ সম্পর্কে বলার চেষ্টা করেছি। যেই রোগে উদ্বেগ থাকে, যে রোগে আতঙ্ক থাকে। আমরা বিষণ্ণতা রোগের কথা বলার চেষ্টা করেছি। আমরা ADHD নামে একটি রোগের কথা আলোচনা করেছি। যেটাকে আমরা বলি যে Attention Deficit Hyperactivity Disorder। এই কয়েকটা রোগ মূলত এই তাড়াহুড়োর জন্য দায়ী। আমরা একটু করে একটা করে আসি। যেটা অ্যাংজাইটি রোগ। অ্যাংজাইটি রোগে আমরা জানি যে উদ্বেগ বেশি থাকে। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তাটা বেশি থাকে। ভবিষ্যতের কোনো একটা কিছু মাথায় ঢুকে গেলে ওটা নিয়ে আমার জল্পনা কল্পনার অবসান হতে চায় না। তো যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের মধ্যে এই তাড়াহুড়াটা খুব কমন। সেক্ষেত্রে দেখা যায় যে খুব অস্থির বোধ করেন তারা যে কখন এই কাজটি শেষ করব আমি? আমার এখনই করতে হবে। তখন হচ্ছে যে এই তাড়াহুড়া মনের ভিতরে কাজ করে এবং সেই মনের ভিতরে যখন কাজ করে সেটার একটা বহিঃপ্রকাশ তখন আপনারা ঘটান যে এখনই করতে হবে বলে অমুককে ফোন করছেন, এখনই করতে হবে বলে যদি সেই কাজটির সাথে অনেক বিষয় জড়িয়ে থাকতে পারে। যেমন টাকা-পয়সার জোগাড় করতে হতে পারে। সেই কাজটির সাথে কোনো মানুষের সাথে কমিউনিকেট করা লাগতে পারে। সেই কাজটির সাথে জড়িয়ে থাকতে পারে যে অনেক কিছুর নড়চড় করা লাগতে পারে আপনার পারিপার্শ্বিক এবং অন্যান্য সবকিছু। তখনই সবকিছু তোলপাড় করে নিচ্ছেন আপনি। তো একটা হচ্ছে যে আপনি এই যে বলছি যে ফিন্যান্সিয়াল সমস্যা থেকে শুরু করে আরো অনেক কিছু হতে পারে। মানুষজনকে কষ্ট দেওয়াও হতে পারে। যে এখনই করতে হবে। কেন এটা করছেন না? এখনই করে দেন। আমার এখনই লাগবে। এরকম নানাবিধ জটিলতা হতে পারে। তো টাকা-পয়সার যে বিষয়টি বললাম সেটি হচ্ছে যে এরকম করে অনেকে কিন্তু অনেক টাকা খরচ করে ফেলেন। এখনই করতে হবে। জিনিসটা ধীরে সুস্থে করলেও হইতো, আরেকটু পরে করলেও হইতো। কিন্তু এখনই করতে হবে এই ঝোঁকের বশবর্তী হয়ে আপনি অনেক টাকা খরচ করে ফেলেন। এটা আবার impulsivity সাথে যায়। যখন কোনো মানুষের এমন কিছু বৈশিষ্ট্য থাকে যে খুব impulsive হয়ে যায়। হুট করে এখনই করে ফেলার প্রবণতা, ভবিষ্যৎ চিন্তা না করে এখনই করে ফেলার প্রবণতা। সেই impulsivity থেকে এরকম তাড়াহুড়া অনেকে করতে পারেন। তো impulsivity অনেক সময় ADHD তেও আসে। তো আমরা anxiety নিয়েছিলাম। তো anxiety তে আসলে মানুষের উদ্বেগটা বেশি থাকে তো, টেনশনের রোগ এটা। টেনশনটা বেশি থাকে তো, সেই কারণে টেনশন কমানোর জন্য উনি মনের ভিতরে এমন একটা বিষয় কাজ করতে থাকে। মনে হয় যে ওই কাজটি সমাধা করলে যত দ্রুত সম্ভব সমাধা হবে, তত আমার অস্থিরতা কমবে। এরকম একটা অবচেতনভাবে এরকম একটা ফিলিংস বা অনুভূতি কাজ করে মানুষের মনে এবং তখনই মানুষ মানে তাড়াহুড়োটা করেন আসলে। আবার অনেকে করেন কি কাজ জমিয়ে রাখেন, কাজ ফেলে রাখেন। এই কাজ ফেলে রাখা অনেক কিছুর সাথে জড়িত। অনেক সময় বিষণ্ণতা এমন হতে পারে, আমার কাজ জমে গেছে, কাজ করতে ইচ্ছা করছে না, ফেলে রাখছি। জরুরি কাজ আমি বুঝতে পারছি। তারপরেও কাজগুলো কেন জানি না আমার করার কোনো ইচ্ছা জাগছে না। আমার উদ্যম নাই, আমার ড্রাইভ নাই, হ্যাঁ? তো তখন উচ্ছ্বাস নাই মনের মধ্যে। তখন আসলে কাজ জমিয়ে রাখি। জমিয়ে রাখলে যেটা হয়
যখন একটা ডেডলাইন চলে আসে যে এই যে শেষ আর কয়েকটা দিন পরে কাজ শেষ করতে হবে আমার, তখন খুব তাড়াহুড়ো লেগে যায়। এবং তাড়াহুড়ো যখনই মানে লেগে যায় তখন কিন্তু মনের চাপ আরো বেড়ে যায়। যার ফলে যথারীতি কাজের কোয়ালিটি কমে যায়। যথারীতি আপনি নানাবিধ আপনি আরো বেশি চাপে ভুগতে থাকেন এবং আপনার সব মিলিয়ে বিষণ্ণতা তো আগে থেকে ছিলই। ওই বিষণ্ণতার সাথে বাড়তি পাওনা হিসেবে বাড়তি যোগ হয় আসলে একটু উদ্বেগ বা অ্যাংজাইটি। আরেকটা হতে পারে যেটা একটু আগেই বলেছিলাম এডিএইচডি। এডিএইচডির কারণে হয় কি মানুষ এক জায়গায় কখনো স্থির হয়ে বসতে পারেন না। সবসময় চঞ্চলতা, সবসময় ছটফট। একটা অ্যাংজাইটিতে তো কি হবে আতঙ্ক অস্থিরতা থাকেই, তাদেরও তাড়াহুড়া থাকে। কিন্তু আমি এখন এডিএইচডির কথা বলছি। এডিএইচডিতে কি হবে আতঙ্ক অস্থিরতা এইটা আসলে অতটা থাকে না। এখানে শুধুমাত্র তাড়াহুড়াটাই তার মানে তার আসলে রোগের বৈশিষ্ট্য। এই তাড়াহুড়ার কারণে সে ব্যাংকের লাইনে দাঁড়াতে পারছে না। তিনি দেখবেন যে ডাক্তারের কাছে গেলে সিরিয়ালে থাকতে পারছেন না। তো এবং তখন দেখবেন যে মানে এছাড়াও দেখবেন যে বিভিন্ন ধৈর্য ধরে বসে কাজ করতে হয়, কাজগুলো করতে পারছেন না। একসাথে অনেকগুলো কাজ নিয়ে বসে যান। এটাও করতে হবে, ওটাও করতে হবে, ওটাও করতে হবে এবং কোনো কাজে ঠিকমতো সমাধান করতে পারছেন না। যে একটুখানি এইটা করছেন, একটুখানি ওইটা করছেন, একটুখানি ওই কাজটুকু করছেন। কিন্তু সবশেষে দেখা যায় কোনো কাজই পারফেক্ট হলো না এবং আল্টিমেটলি একটু হতাশায় নিমজ্জিত হয়ে যান। এডিএইচডিতে এটা হয়। অ্যাংজাইটিতে যে এরকম হয় না তা না। তো এইটা আরেকটা বৈশিষ্ট্য তখন। এই যে কয়েকটা রোগের কথা বললাম, আমরা অ্যাংজাইটির কথা বলেছি, আমরা বিষণ্ণতার কথা বলেছি, আমরা ADHD কথা বলেছি। এগুলোতে তাড়াহুড়ো লাগে। আবার অবসেশন, ওসিডি নামে একটি রোগ আছে। আপনারা এখন জানেন ওসিডি কি? আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত বা আরো অন্যান্য ভিডিও দেখেন, তারা এখন মানসিক রোগ সম্পর্কে অনেক বেশি সচেতন। ওসিডি রোগটা আপনারা জানেন যে খুঁতখুঁতে স্বভাব থাকে মানুষের। তো যারা মানে মানে খুব বেশি খুঁতখুঁতে, হ্যাঁ? তাদের মধ্যে কিন্তু এই ধরনের প্রবণতা থাকে। কোনো একটা কিছু আমি করতে চাই, তখন কোনো একটা ঘটনা ঘটবে বা কোনো একটা কিছু কিনতে চাই বা করতে চাই বা যাই বলেন না কেন, তখন আপনি ওই যে মাথায় ঢুকলো আমার এক্ষুনি করতে হবে। এইভাবেই করতে হবে। এখন যদি আমি না করি তাহলে পরবর্তীতে আরো সমস্যা হইতে পারে। হঠাৎ মাথার মধ্যে ঢুকলো আমার এই জিনিসটা কিনতে হবে, এই জিনিসটা বদলাইতে হবে, এক্ষুনি বদলাইতে হবে। এখন যদি আমি এই জিনিসটা সেল করে ওই জিনিসটা না কিনতে পারি তাহলে এই জিনিসটার দাম কমে যেতে পারে। এই জিনিসটা পরে আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ? নতুন জিনিসের দাম বেড়ে যেতে পারে। নানাবিধ চিন্তা আসে। বিশেষ করে এই যারা ওসিডিতে ভোগেন তাদের এরকম কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক চিন্তা আসে। তো আমার এটির এখনই চেঞ্জ করে ফেলতে হবে। সো খুব সূক্ষ্মভাবে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে এই ব্যক্তিটির অবসেশন আছে নাকি অ্যাংজাইটি আছে। মানে এই কারণেও তাড়াহুড়ো লাগতে পারে যেটা বললাম। তাহলে এই ৪টি কারণের কথা বললাম। এই ৪টি রোগে যারা ভোগেন তাদের মধ্যে তাড়াহুড়ার প্রবণতা থাকে। কারণটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা করলে কিন্তু সমাধান সম্ভব। অনেক মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এমন থাকে যে তারা সবসময় ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে সবসময় তারা চলেন। সবসময় মনে হতে থাকে যে সব কাজ মানে শেষ করার মতো সময় নেই। একটা কাজ শেষ করেই পরেরটায় হাত দিতে হবে। এটাকে বলে যে হারি সিকনেস এবং আসলে এটি কোনো রোগ নয়। তবে এটি মানে মানে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বলি। তবে এই ধরনের মানুষ কিন্তু পরবর্তীতে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বেগের যে রোগ সেটিতে কনভার্ট হতে পারেন। তো এখন কথা হলো যে এই তাড়াহুড়ো থেকে আমরা যদি উতরাতে চাই, নিজেকে সংশোধন করতে চাই, এই বিষয়টা সমাধান করতে চাই তাহলে আমাদের স্লো লিভিং শিখতে হবে। স্লো লিভিং কি আসলে? এটি হচ্ছে যে পরিকল্পনা মাফিক আপনি যদি আগান তাহলে কাজ সহজ হয়ে যাবে। আজকের কাজ আপনি আগামীর জন্য ফেলে রাখবেন না এবং এতে অনেকটাই দেখবেন মানসিক চাপ কমে যাবে। এটা হচ্ছে ১ম ধাপ। হ্যাঁ, আমি কিন্তু বলেছি যে আগামীর জন্য ফেলে রাখলে আপনার ঝামেলা বাড়তে পারে। ওই যে procrastination হয় অনেক সময় ফেলে রাখি, পরে তাড়াহুড়া লেগে যায়। আবার ২য় বিষয় হচ্ছে কাজগুলোর প্রায়োরিটি ঠিক করতে হবে। আপনি প্রায়োরিটি সেট করবেন। কোন কাজটি আমার আজকে করতে হবে, কোন কাজটি কালকে করতে হবে, কোন কাজটি আরো পরে করলে হবে, কোন কাজটি যদি কোনো কারণে নাও হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। সেটি আপনি নির্বাচন করুন এবং একটি খাতা নিন, একটি কলম নিন, নিয়ে আপনি লিখে ফেলুন। লিখে প্রায়োরিটি সেট করুন। তাহলে দেখবেন আপনার কাজগুলো করা সহজ হয়ে গেছে। তাড়াহুড়া লাগছে না, মাথার ভিতরে জাম লাগছে না, অস্বস্তি লাগছে না, উদ্বেগ অস্থির লাগছে না যে আমার এখনই সব করে ফেলতে হবে। আপনি মাইন্ডফুলনেস বা মননশীলতা বা আমরা বলি যে মনোযোগ দিয়ে কোনো কিছু করার প্রবণতা সেটি চর্চা করুন। বর্তমানে থাকার প্র্যাকটিস করুন। তাহলে দেখবেন যে আপনি অনেকটাই সহনশীল হতে পারছেন। আপনার মনটা শান্ত হচ্ছে। আপনি কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে সমাধান করতে পারছেন। এখন মাইন্ডফুলনেস আপনার ভিডিও আছে। সেই ভিডিওটি যদি আপনি একটু সার্চ করেন আপনি পাবেন। মাইন্ডফুলনেসের চর্চাটা আপনি দেখতে পাবেন। এটা একটু লম্বা ভিডিও, চর্চা করতে হবে। কাজের পরিধি দেখে আপনি হতবিহ্বল হয়ে যাবেন না। ওরে বাবা! এত কাজ পারব না। এটা করলেও অনেকের তাড়াহুড়া লাগে। তো এইজন্য আপনি ১ম এ যেটা করবেন সেটি হচ্ছে যে কাজগুলোকে ভাগ করবেন।
ছোট, ছোট ভাগ করার চেষ্টা করবেন। স্টেপ বাই স্টেপ আপনি আগানোর চেষ্টা করবেন যে এই কাজের ৩ টি স্টেপ আছে। ১ম স্টেপ এইটা, ২য় স্টেপ এইটা, ৩য় স্টেপ এইটা বা এই কাজটা আমরা দুজনে মিলে করতে পারি। এই কাজটা আরেকজনকে দিলে আরেকটু সহজ হয়ে যায় আমার। তাহলে আমার একার পক্ষে এত কষ্ট করার দরকার নাই। তিনিও তো এই কাজের জন্য অ্যাসাইনড বা তিনিও এই কাজটি আসলে চাইলে করতে পারেন বা আমি বললে তিনি করবেন। এরকম হেল্প নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার দেখবেন যে কাজ দেখে ভয় পাওয়ার যে প্রবণতা সেটি কমে যাবে। এর ফাঁকে, ফাঁকে যখন কাজ করবেন বা এসব চিন্তাভাবনা করবেন, এনালাইসিস করবেন, খুব বেশি চাপ যুক্ত হয়ে গেলে চাপ মুক্ত করার জন্য আপনি একটু শ্বাসের ব্যায়াম করুন। ধীরে, ধীরে শ্বাস নিন। নাক দিয়ে ধীরে, ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন। পেট ফুলিয়ে শ্বাস নিয়ে আস্তে, আস্তে ছেড়ে দিবেন। রিল্যাক্সেশন বলেছিলাম আমি একটি ভিডিওতে যে টেনশন ঝেড়ে ফেলুন মাত্র ২০ মিনিট এরকম একটি ভিডিও আছে আমার দেখবেন। তো ওই ভিডিওতে সার্চ দিলে আপনি শ্বাসের ব্যায়ামটি শিখতে পারবেন। সেটি করতে পারেন। অনেকে আছেন যে না বলতে পারেন না। অ্যা অনেকেই আমাকে অনেক কিছু করতে বলছে, অনেক জায়গায় যেতে বলেছে, অনেক কিছু রেডি করতে বলেছে বা একটা অনুরোধ করেছে বা একটা কিছু বলেছে। আমি সুন্দর করে না বলতে পারলাম না। আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে করে দিব।" কিন্তু উনি বলার পরে, পরে আমার মধ্যে অনুশোচনা মানে আমার মধ্যে এক ধরনের রাগ হচ্ছে বা আমার মধ্যে খারাপ লাগছে। কেন এটা হ্যাঁ বললাম, এত কাজ কিভাবে করব? এটা কি আমার কাজ কিনা? ইত্যাদি, ইত্যাদি। আচ্ছা আমি না বলতে পারি নাই। ঠিক আছে করতে হবে এখন। এই যে আপনি রেখে দিলেন, এভাবে একজনকে আপনি না বলতে পারেন নাই, আরেকজনকেও না বলতে পারেন নাই। সেটা যে কারণেই হোক। তো আ বা সেটা বসের কারণেই হোক, সেটা কাছের মানুষের কারণেই হোক, সেটা সুন্দরী কেউ হোক বা কাছের কেউ হোক, সেটা সুন্দর করে যদি আপনি না বলতে না পারেন তাহলে বিপদে পড়বেন। তো এই না বলতে না পারার কারণে যখন অনেক কিছু জমে যাবে আপনার কাঁধে, অনেক দায়িত্ব বর্তাবে, তখন কিন্তু আপনার মধ্যে তাড়াহুড়ার একটি প্রবণতা হতে পারে। একই সাথে অনেক কাজ হাতে নিবেন না। একটি কাজ সমাধান করবেন, তারপর আরেকটি কাজ করবেন। এটা হচ্ছে যে খুবই বেসিক জিনিস। এটি করলেও কিন্তু আপনার মধ্যে তাড়াহুড়ার প্রবণতা, অস্থিরতার প্রবণতা বাড়তে পারে। এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলোকে একটু যদি মন দিয়ে শুনেন, একবারে যদি সবকিছু কঠিন মনে হয় আবার শোনেন আপনি। তো আপনি আসলে বুঝতে পারবেন যে এটি কি আসলে অতিরিক্ত আপনি কি অতিরিক্ত উদ্বেগে ভুগছেন? নাকি অতিরিক্ত বিষণ্ণতায় ভুগছেন? নাকি আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এরকম? নাকি আপনি আসলে ADHD নামক সমস্যায় ভুগছেন? নাকি আপনি OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এ ভুগছেন? এগুলো একটু খোঁজার চেষ্টা করুন। আর তাহলে আপনি নিজের সম্পর্কে বুঝবেন এবং এই রিলেটেড কনটেন্ট গুলো দেখে নিজের সমাধানের চেষ্টা করুন। আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি সব জায়গাতেই সমাধানগুলো কি, কি। আজকেও বলেছি তাড়াহুড়ো কমানোর উপায়গুলো কি, কি। এইগুলো উপায় অবলম্বন করেও যদি আপনার কোনো খুব একটা লাভ না হয়, তাহলে আপনি অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল কারো কাছে যাইতে হবে আসলে। সেটি একজন সাইকিয়াট্রিস্ট হোক, একজন সাইকোলজিস্ট হোক, অর্থাৎ মনোবিদ বা মনোচিকিৎসক এদের কাছে আপনাকে যেতে হবে। তো তো আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আপনারা সবসময় ভালো থাকবেন। সে আশা করছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।